Dear students, Assalamu alaikum. Welcome to the class. Hope all of you are in good health. I am also feeling better. My sore throat is still present, but much less. Okay, today we will start our new card, Clinical Biochemistry, and our today's topic is diabetes mellitus. Starvation in the midst of plenty. এর অর্থ কি? চারপাশে প্রাচুর্যের মধ্যেও কি ক্ষুধার্ত, এটাকে ডায়াবেটিস বলা হয়। কারণ ব্লাডে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকবে ডায়াবেটিস পেশেন্টের, কিন্তু সেলের মধ্যে কোনো গ্লুকোজ থাকবে না এনার্জির জন্য। এই কারণেই এই কথাটা বলা হয়। ডায়াবেটিস অর্থ হলো সিফন মানে রানিং থ্রো, লার্জ ইউরিন ভলিউম, মেলাইটাস মানে হলো সুইট, তার মানে রানিং থ্রো সুইট, লার্জ অ্যামাউন্ট অফ সুইট ইউরিন। ইট ইজ দ্য মোস্ট কমন এন্ডোক্রাইন ডিসঅর্ডার। এখন আমরা ডেফিনেশনটার দিকে আসবো। এর আগে আজকে আমরা আমাদের লার্নিং অবজেক্টিভগুলো একটু দেখে নিই। So define and classify clinical syndrome of clinical feature of diabetes mellitus, function of insulin, diagnosis, treatment and complications of diabetes mellitus, metabolic change occurs in diabetes mellitus, diabetic ketoacidosis, hypoglycemia, and lastly OGTT, GDM and hemoglobin A1C. So what is diabetes mellitus? আসলে diabetes mellitus কি একটা রোগ? It's a disease? No. Diabetes mellitus is a clinical syndrome, heterogeneous group of clinical syndrome, বিভিন্ন রকম। এটা কোনো হাতের রোগ না, এটা পায়ের রোগ না, এটা পুরো শরীরের বিভিন্ন টাইপের ক্লিনিক্যাল সিনড্রোম ক্যারেক্টারাইজড বাই হাইপারগ্লাইসেমিয়া, যাদের সবার কমন একটা ফিচার থাকবে হাইপারগ্লাইসেমিয়া, রক্তের গ্লুকোজ বেশি থাকবে। কারণ কি গ্লুকোজ বেশি থাকার? দুটো কারণ, অ্যাবসোলুট অর রিলেটিভ ইনসুলিন ডেফিসিয়েন্সি। তার মানে হয় শরীরে কোনো ইনসুলিন থাকবে না, আমি আবারও রিপিট করতেছি, শরীরে কোনো ইনসুলিন না থাকায় ব্লাড গ্লুকোজ বেড়ে যাবে, অথবা শরীরে ইনসুলিন আছে কিন্তু ওরা কাজ করতে না পারায়, এটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। আবার কারো কারো ক্ষেত্রে দুটোই পাওয়া যায়। টাইপস, এই যে আমরা ডেফিনেশনটা পড়লাম, এখান থেকে আমরা দুটো জিনিস জেনেছি, এটাই আসলে ডায়াবেটিসের টাইপস। নাম্বার ওয়ান, অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন। তার মানে যে সকল রুগীদের কোনো শরীরে কোনো রকম ইনসুলিন নেই তাদেরকে আমরা বলবো টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। আর যাদের শরীরে ইনসুলিন আছে কিন্তু ওরা কাজ করতে পারতেছে না বা রেজিস্ট্যান্স, তাদেরকে বলবো টাইপ 2। তাহলে কি আছে? টাইপ 1, টাইপ 2। টাইপ 1 হলো ইমিউন মিডিয়েটেড, টাইপ 2 ইনসুলিন রেজিস্ট্যান্ট। এছাড়া আরও দুই রকম আছে। নাম্বার 3, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, প্রেগনেন্ট মহিলাদের যে ডায়াবেটিস হয়। আমি আবারও রিপিট করতেছি, একজন ডায়াবেটিক পেশেন্ট প্রেগনেন্ট হয়েছে, এটাকে জেস্টেশনাল বলবে না। একজন নর্মাল ওমেন প্রেগনেন্স হওয়ার পর প্রেগনেন্সি অবস্থায় ডায়াবেটিস ডেভেলপ করছে, তাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। নাম্বার 4, আদার স্পেসিফিক টাইপ, বিভিন্ন এন্ডোক্রাইন ডিসঅর্ডার যেমন কুশিং সিনড্রোম, কুশিং ডিজিজ, এছাড়া ড্রাগ রিলেটেড অন্যান্য জেনেটিক ফ্যাক্টরে যা হয় আদা। তাহলে মোট 4টা। আগেকার দিনে শুধু দুভাগে ভাগ করা হতো। একটাকে বলা হতো যে ডায়াবেটিসের মধ্যে ইনসুলিন লাগে, তার মানে যে ডায়াবেটিসের ট্রিটমেন্টে শুধু ইনসুলিন দিতে হবে, তাকে বলা হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, আইডিডিএম। এটা বাচ্চাদের হতো, এ কারণে এটার আরেকটা নাম ছিল কি? জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস। আরেকটা নাম কি ছিল? জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস, ইনসুলিন ডিপেন্ডেন্ট, আইডিডিএম। নাম্বার 2, অ্যাডাল্ট অনসেট ডায়াবেটিস মেলাইটাস। এই ডায়াবেটিস রোগীদেরকে মুখের যে ড্রাগ আমরা ডায়াবেটিসের পেশেন্টদেরকে ব্যবহার করি সেটা দিয়েও ট্রিটমেন্ট করা যায়, এই কারণেই বলা হতো নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। এখন আসি আমরা টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের
এক নম্বর যে শর্ত সেটা হলো অ্যাবসোলুট ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন। ইনসুলিন কি হবে? অ্যাবসোলুট ডেফিসিয়েন্সি হবে। কাদের এটা হয়? সাধারণত ইয়াং এজ, চাইল্ডহুড টু জুভেনাইল, টিনেজের মধ্যে এটা হবে। কেন হবে? সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা, ইদানিংকালে এটা নিয়ে প্রচুর কথা বলা হয়, অটো ইমিউনিটি। ইমিউনিটি অর্থ হলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। অটো ইমিউনিটি শব্দের অর্থ হলো আমাদের শরীরের রোগ প্রতিরোধের যে ব্যবস্থাটা আছে, টি লিম্ফোসাইট থেকে শুরু করে ইমিউন সিস্টেম, এরা যদি আমাদের শরীরের নিজের একটি টিস্যুকে চিনতে না পারে এবং তাকে ফরেন হিসেবে কাউন্ট করে, তাহলে কি করবে? তারা ওই টিস্যুকে অ্যাটাক করে এবং ওই টিস্যুটাকে ডিস্ট্রয় করে দেয়। এটাকেই বলা হয় অটো ইমিউনিটি। আমি আবারও রিপিট করতেছি, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেম নিজের শরীরের কোনো অংশকে চিনতে ব্যর্থ হলে সে ওই অংশটাকে ধ্বংস করে দেয়। এটাকেই বলা হয় অটো ইমিউনিটি। আমরা সবাই জানি ইনসুলিন আমাদের প্যানক্রিয়াসের বিটা সেল থেকে তৈরি হয়। এখন প্যানক্রিয়াসের এই বিটা সেল, কারো বিটা সেল যদি ওর শরীর চিনতে না পারে, তখন কি করবে? সে ওখানে টি লিম্ফোসাইট এবং অন্যান্য ইমিউন মেকানিজমগুলো পাঠাবে এবং টি লিম্ফোসাইট গিয়ে কি করবে? বিটা সেলগুলোকে ধ্বংস করে দেবে। এই বিটা সেল যদি প্রায় 80 থেকে 90 ভাগ ধ্বংস হয়ে যায়, এই বিটা সেল যদি 80 থেকে 90 ভাগ যদি ধ্বংস হয়ে যায়, তখন ওই ব্যক্তি আর ইনসুলিন তৈরি করতে পারবে না। তার শরীরে কি ডেভেলপ করবে? অ্যাবসোলুট ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন ডেভেলপ করবে। এই অ্যাবসোলুট ডেফিসিয়েন্সি অফ ইনসুলিনটাই কি হবে? টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস তৈরি করবে। ওকে, এখন আসি আমরা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। যদিও টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসটা খুব ডেঞ্জারাস এবং আল্লাহর অসীম রহমত যে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস অনলি 10% পেশেন্টের ক্ষেত্রে হয়, বাকি 85 to 95% কেসের মধ্যে আমরা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস পাই। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে ইনসুলিনটা তৈরি হয়, কিন্তু এই ইনসুলিনটা শরীরে কাজ করতে পারে না। বিভিন্ন কারণ থাকে, সবচেয়ে কমন দুটো কারণের একটা হলো যে ইনসুলিনটা তৈরি হয় এটার আকারটা অ্যাবনর্মাল হয়, অথবা যে রিসেপ্টরের গায়ে ইনসুলিনটা লাগবে সেই রিসেপ্টরের আকারটা অ্যাবনর্মাল হয়। এছাড়া আরও অন্যান্য কারণ আছে। তাহলে এই কন্ডিশনকে বলা হয় কি? ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিনটা কি হবে? কাজ করতে পারতেছে না। এদের ক্ষেত্রে ইনসুলিন কিন্তু তৈরি হয়, ঠিক আছে? সাধারণত এটা একটু এইজের দিকে হয়। আফটার 40 ইয়ার্স টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস আমরা পেয়ে থাকি। তবে খুবই উদ্বেগের ব্যাপার, বিভিন্ন কারণে আমরা বর্তমানে প্রায় 24-25 বছর বয়সের ছেলে মেয়েদের মধ্যেও কি টাইপ 2 ডায়াবেটিস পাইতেছি। টাইপ 2 ডায়াবেটিসের মূল দুটো কারণের একটা হলো জেনেটিক্স, বংশগত, বাবার বা মার আছে ওইখান থেকে ডায়াবেটিস। আরেকটা হলো আনহেলদি লাইফস্টাইল, আনহেলদি ফুড হ্যাবিট, আনহেলদি অ্যান্ড স্ট্রেসফুল লাইফ। তাহলে ওবেসিটি একটা মেইন কারণ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের। ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আনহেলদি মিন প্ল্যানিং, ডায়াবেটিক জিনের কথা যেটা বললাম, ইনসুলিন রেজিস্ট্যান্স জিন যদি কারো শরীরে থাকে, বডি ওয়েট জিন, লেপটিন ইন এডিপোস টিস্যু। আনহেলদি মিল প্ল্যানিংয়ের সবচেয়ে কমন কয়েকটা ফ্যাক্ট হলো, এক হলো স্যাচুরেটেড ফ্যাট যদি কেউ প্রচুর পরিমাণে খায়, ডিক্রিজ স্টার্চ ইনটেক। স্টার্চ কিন্তু সিম্পল সুগার না, আমরা সুগারটাকে অলওয়েজ কিন্তু আমরা হোয়াইট পয়জন বলি। সিম্পল সুগার বরং খেলে এটা ক্ষতি, যদ্দূর সম্ভব অ্যাভয়েড করতে হবে। ডায়েটারি ফাইবারটাকে বাড়াতে হবে, স্যাচুরেটেড ফ্যাট কমাতে হবে, তাহলে হেলদি লাইফস্টাইল। যেটা আমরা জাঙ্ক ফুডগুলো খাই সেখানের মধ্যেই এই আনহেলদি মিলগুলো থাকবে মূলত। এবং খেয়াল করে দেখো, বিএমআই কারো 25-এর উপরেই যদি ওঠে, মাইল্ড ওভারওয়েট, সেক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 4 to 5% বেড়ে যায়। এবার বুঝে দেখো কি ডেঞ্জারাস ওবেসিটিটা।
তাহলে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা মেইন যেটা পাবো ইনসুলিন রেজিস্ট্যান্স। এছাড়াও বিটা সেল ডিসফাংশনও মাঝে মধ্যে আমরা পেয়ে থাকি। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের সাথে এই জিনিসটা খুব বেশি রিলেটেড। সিনড্রোম এক্স, মেটাবলিক সিনড্রোম, ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোম এক এক নামে বলা হয়। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিসের সাথে আমরা একটা সিনড্রোম সবসময় পেয়ে থাকি। এটাকে অনেকে বলে মেটাবলিক সিনড্রোম, কেউ বলে সিনড্রোম এক্স, কেউ কেউ বলে ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোম। তোমরা তোমাদের মাদার অফ মেডিসিন ডেভিডসন, যেটা 4th ইয়ার 5th ইয়ারের মেইন টেক্সট বুক, ওইখানে এটা নিয়ে অনেক ডিটেলস পাবা। আমরা অল্প কিছু আলোচনা করি। এই সিনড্রোম এক্সটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই সিনড্রোম এক্স হার্ট অ্যাটাক এবং স্ট্রোক, ব্রেন স্ট্রোকের সাথে খুব রিলেটেড। যাদের আছে সিনড্রোম এক্স ওরা প্রায় 4 to 5 টাইমস মোর প্রন টু ডেভেলপ হার্ট অ্যাটাক অর ব্রেন স্ট্রোক। এবং এই সিনড্রোম এক্সের অনেকগুলো জিনিস উই ক্যান কন্ট্রোল। তাহলে কি কি আছে আমরা একটু দেখি, তাহলে বুঝবো। 1 নম্বর হলো ইনসুলিন রেজিস্ট্যান্স, হাইপার ইনসুলিনেমিয়া। এটা আমরা কন্ট্রোল করতে পারি না, যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে এটা ঠিক করা যায় না। কিন্তু নাম্বার 2 ওবেসিটি, অফকোর্স উই ক্যান কন্ট্রোল ওবেসিটি। নাম্বার 3 ডিসলিপিডেমিয়া। হ্যাঁ, ডিসলিপিডেমিয়াকেও আমরা কি করতে পারি, এটাকে ঠিক করতে পারি। যেমন হাই টিজি যাদের আছে ওদেরকে লিপিডেড ওষুধ খেলে, এইচডিএল যাদের কম আছে তারা যদি শাকসবজি ফলমূল একটু বাড়িয়ে খায় তাহলে এগুলো ঠিক হয়ে যাবে। এরপর হাইপার টেনশন, ইয়েস হাইপার টেনশনের জন্য কি আছে, ড্রাগ আছে। হাইপার টেনশনের ড্রাগ খেলে হাইপার টেনশন ঠিক হবে। এগুলো ছাড়াও, এই 4টা ছাড়াও ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোমের আরও কিছু ফিচার আছে যেগুলো তোমরা 5th ইয়ারে গেলে পড়বা, তবে এই 4টা হলো মেইন, খুব ইম্পর্টেন্ট। এই যে এইটা হলো ডেভিডসনের একটা স্লাইড। এখানে দেখো লেফট সাইডে আমরা যা পড়ছি এটা, রাইট সাইডে আরও কিছু মাইক্রো অ্যালবুমিনেরিয়া, ফিব্রিনোজেন বাড়া, এলিভেটেড প্লাজমা ইউরিক অ্যাসিড, এগুলো পরে, এগুলো এখন লাগবে না। আচ্ছা, এটা আপনারা ডাইজেশন অ্যাবজর্পশনে পড়ে ফেলছেন। বিভিন্ন 1, 2, 4, 5 মানে গ্লুকোজ ট্রান্সপোর্টারগুলো। এর মধ্যে এবার আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো GLUT4, ইনসুলিন ডিপেন্ডেন্ট গ্লুকোজ আপটেক। যেই গ্লুকোজ ট্রান্সপোর্টারগুলো ইনসুলিন ডিপেন্ডেন্ট, এবং আমরা খেয়াল করলে দেখো স্কেলিটাল এবং কার্ডিয়াক মাসেল, এডিপোজ টিস্যু অ্যান্ড আদার টিস্যুস, তার মানে কি অলমোস্ট বডির সব কিছুই কিন্তু GLUT4 রিলেটেড। ইনসুলিন আছে, গ্লুকোজ সেলের ভিতরে ঢুকবে, ইনসুলিন নেই, গ্লুকোজ ঢুকবে না। খুব ইম্পর্টেন্ট। এই দেখো ছবিতে লেফট সাইডে উপরে দেখো ইনসুলিন রিসেপ্টর বা GLUT4, এটার সাথে এসে যদি ইনসুলিন লাগে তাহলে কি হবে, সেলের ভেতরে যে ভ্যাসিগলগুলো আছে গ্লুকোজ ট্রান্সপোর্টারের, এগুলো সেল মেমব্রেনে চলে যাবে। যদি সেল মেমব্রেনে যায় তখন কি হবে, সেল মেমব্রেন ওপেন হলে গ্লুকোজটা সেলে এন্ট্রি করতে পারবে। নো গ্লুকোজ, ভ্যাসিকল উইল নট গো টু দ্য সেল মেমব্রেন। এখন আসো, এই পড়াটা তোমরা মেটাবলিজমে পড়ে নিছো, এটাই আবার এখানে একটু দিলাম জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য। প্রিন্সিপাল অ্যাকশন অফ ইনসুলিন, ইনসুলিনের মেইন অ্যাকশন কি কি? 3টে অ্যাকশন আছে, র্যাপিড, ইন্টারমিডিয়েট এবং ডিলেড। সেকেন্ডে, মিনিটে, ঘন্টায়। সেকেন্ডের মধ্যে যে কাজ করবে সে আপটেক করবে, গ্লুকোজ আপটেক, অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম আপটেক। ইন্টারমিডিয়েট কাজগুলো সাধারণত প্রোটিন রিলেটেড, প্রোটিন সিনথেসিসে সাহায্য করবে, প্রোটিন ভাঙাটা রোধ করবে। এছাড়া বিভিন্ন গ্লাইকোলাইটিক এনজাইম, গ্লাইকোজেন সিনথেজ ইনহিবিটর, এইগুলোর উপরে কাজ করবে। আর ডিলেটটা হলো সাধারণত লাইপোজেনিক, লিপিড তৈরি করার ক্ষেত্রে। ঠিক আছে, এটা খুব ভালো করে পড়তে হবে। এর সাথে আবার অর্গান ওয়াইজ ইনসুলিনের অ্যাকশনগুলো পড়তে হবে। এটা কিন্তু ডেভিডসনের মধ্যে আছে, আমি পেজ নাম্বার দিয়ে দিছি 337 প্রবাবলি। এই যে দেখো, এডিপোজ টিস্যুর উপরে কাজ কি, মাসেলে কাজ কি, লিভারে কাজ কি, এই সবগুলো ইয়েস 337 ক্যাননের। এটা একেবারে মুখস্থ করে ফেলবা ক্লাস নোট থেকে। ওকে।
এখানে দেখো সেই ইনসুলিনের ছবি, দুটো চেইন, এ চেইন বি চেইন, এবং নিচে রাইট সাইডে নিচে দেখো ইনসুলিনের দুটো চেইনের সাথে একটা সি পেপটাইড আছে। এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ একটা মানুষের শরীরে ইনসুলিন কতটুকু তৈরি হয় এটা কিন্তু আমরা ইনসুলিন মেপে বলি না, এই সি পেপটাইড মেপে বলি। সি পেপটাইড দেখে আমরা বুঝি কি এখানে কতটুকু ইনসুলিন তার তৈরি হচ্ছে। ওকে, এই যে দেখছো ডেভিডসনের মধ্যে আবার এই টোটাল মেটাবলিক অ্যাকশন অফ ইনসুলিন দেওয়া আছে। এটা খুব ভালো করে পড়ে ফেলবা বাবারা। এইবার আসো টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিসের পার্থক্য। আমরা অলরেডি অনেকগুলো পার্থক্য বলছি, এখানে জাস্ট একটু চার্ট আকারে দেওয়া আছে। নাম্বার 1 চাইল্ডহুড, টাইপ 1 চাইল্ডহুড, টাইপ 2 আফটার 40, প্রিভিলেন্স 10%, 90%, ডিফেক্ট বিটা সেল ডেস্ট্রয়, আর টাইপ 2 ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স। কিটোসিস, কিটোসিসের ব্যাপারে তোমাদেরকে খুব সহজ করে একটা কথা বলি, নো ইনসুলিন ফ্যাট ব্রেকডাউন হবে। ইনসুলিন যদি থাকে ফ্যাট ব্রেকডাউন অনেক কম হবে। তাহলে নো ইনসুলিন ফ্যাট ব্রেকডাউন, ফ্যাটি অ্যাসিড, বিটা অক্সিডেশন, এসিটাইল কোয়ে, কিটোন বডি, এটাই হলো সিরিয়াল। নো ইনসুলিন মিন্স হিউজ ফ্যাট ব্রেকডাউন, হিউজ ফ্যাটি অ্যাসিড, হিউজ এসিটাইল কোয়ে, হিউজ কিটোন বডি। আর যখন টাইপ 2-র মধ্যে ইনসুলিন আছে কিন্তু কাজ করে না, তাহলে কি হবে? লাইপোলাইসিস হবে না, ফ্যাট ব্রেকডাউন হবে না, না হলে ভেরি আনকমন কিটোসিসটা। কমপ্লিকেশন, টাইপ 1-এ কিটোএসিডোসিস, টাইপ 2-র ক্ষেত্রে হাইপার অসমোলার কমা। ট্রিটমেন্ট, অবশ্যই টাইপ 1-এ যেখানে ইনসুলিন নেই তাহলে ট্রিটমেন্ট কি দিয়ে করতে হবে? ইনসুলিন দিয়ে। আর টাইপ 2-তে মুখের ওরাল হাইপোগ্লাইসিমিক ড্রাগ এবং ইনসুলিন দুটো দিয়েই করা যায়। ক্লিনিক্যাল ফিচার, ডায়াবেটিস ইজ এ ডিজিজ অফ 3P, আমরা সবসময় বলি 3P, পলিইউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া। পলিইউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, এছাড়া আরও কিছু ফিচার আছে, যেমন ওয়েট লস, ফ্যাটিক, প্রন টু ইনফেকশন, কেটে গেলে সহজে শুকায় না। এখানে একটা ছবি আছে, ছবির মধ্যে আরও কিছু কিছু জিনিস দেওয়া আছে, একটু দেখে নিবা। এখন আসো আমরা এই যে 3P বলি কেন। নাম্বার 1 পলিইউরিয়া কেন হয়? আমরা প্রথমেই বলছি ডায়াবেটিস কাকে বলে? হাইপার গ্লাইসেমিয়া, মানে ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল অনেক হাই, 200, 250, 300, 350। এবং আমরা জানি গত কার্ড থেকে আমরা জানি রেনাল থ্রেশোল্ড নামে একটা জিনিস আছে। গ্লুকোজের রেনাল থ্রেশোল্ড হলো 180 মিলিগ্রাম পার ডেসিলিটার। এই রেনাল থ্রেশোল্ডের উপরে যদি গ্লুকোজ যায় তাহলে হিউজ পরিমাণে গ্লুকোজ ইউরিনে চলে আসবে। তাহলে ডায়াবেটিক রোগী যার 250 ব্লাড গ্লুকোজ লেভেল, তাহলে কি হবে? হিউজ পরিমাণে গ্লুকোজ ইউরিনের মধ্যে আসবে, ইউরিন সুইট হবে, যেটা আমরা জানি। আচ্ছা, এই গ্লুকোজ অল আর অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল। অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলের যে বৈশিষ্ট্য, সে নিজে আসার সময় প্রচুর পরিমাণে পানিকেও টেনে টেনে নিয়ে আসবে। তাহলে বেশি পরিমাণে পানিকে যদি কিডনি দিয়ে টেনে নিয়ে আসে তাহলে কি হবে? পলিইউরিয়া হবে। রোগীর ঘন ঘন প্রস্রাব পাবে, বেশি বেশি প্রস্রাব করবে। আর রোগী যখনই বেশি বেশি প্রস্রাব করবে তার কি হবে? পানির পিপাসাও বেশি পাবে, পলিডিপসিয়া। আচ্ছা, ডায়াবেটিস নিয়ে আমরা কি বলছি? ব্লাডে প্রচুর গ্লুকোজ থাকবে কিন্তু সেলের মধ্যে কি থাকবে? নট এ সিঙ্গেল ড্রপ অফ গ্লুকোজ। তাহলে সেলে যদি গ্লুকোজ না থাকে, সেল ব্রেনকে কি সিগন্যাল দিবে? ফাস্টিং, খিদা, ক্ষুধা পাইছি। এই কারণে ডায়াবেটিক পেশেন্টের বেশি বেশি কি হবে? ক্ষুধা অনুভব হবে। এখন আসি আমরা নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল কত। ফাস্টিং এর ক্ষেত্রে একটা নর্মাল পার্সনের ব্লাড গ্লুকোজ লেভেল 3.6 to 5.6 মিলিমোল পার লিটার। আর সারাদিনে নাস্তার পরের থেকে করে সারাদিন, ফাস্টিং মানে হলো 8 ঘন্টা না খেয়ে থাকা, আর সারাদিন হলো 4.45 থেকে 7.7 মিলিমোল পার লিটার, এটা নর্মাল। এখন আমরা ডায়াবেটিস কখন বলবো? ডায়াগনোসিস অফ ডায়াবেটিস মেলাইটাস। আমরা সবাই জানি ডায়াবেটিস কিভাবে ডায়াগনোসিস করে, ব্লাড গ্লুকোজ মাপে। ব্লাড গ্লুকোজ যদি বেশি হয় ডায়াবেটিস। এই বেশি হওয়াটা আর কখন মাপাটা, এটাই হলো আমাদের জানতে হবে। নাম্বার 1 ফাস্টিং প্লাজমা গ্লুকোজ, খালি পেটে সকালে কিছু না খেয়ে,
ইভেন পানিও না খেয়ে যদি ব্লাড গ্লুকোজ লেভেল কারো 7-এর উপরে হয়, 7 মিলিমোল পার লিটার হয়, তার ডায়াবেটিস। আর কোনো পরীক্ষারই দরকার নেই। মোর দেন ইকুয়াল টু 7 মিলিমোল পার লিটার, ডায়াবেটিস মেলিটাস। প্লাজমা গ্লুকোজ লেভেল খালি পেটে সকালে ফাস্টিং অবস্থায় কাউকে যদি 1 গ্লাস পানিতে 75 গ্রাম গ্লুকোজ মিশিয়ে খাওয়ানো হয় এবং আর কোনো নাস্তা বা আর কিছুই খাবে না, এর 2 ঘন্টা পরে মাপা হয় এবং যদি ব্লাড গ্লুকোজ লেভেল 11.1 মিলিমোলের বেশি হয়, তাহলে তার ডায়াবেটিস আছে। তাহলে খেয়াল করে দেখো, ফাস্টিং, আর 2 নম্বরটা হলো 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ লোড। 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ লোড। ফাস্টিং মোর দেন ইকুয়াল টু 7, 2 আওয়ার্স আফটার হলো মোর দেন ইকুয়াল টু 11.1 মিলিমোল পার লিটার। এই দুটোই হলো ডায়াবেটিস। দুটোই পজিটিভ হওয়ার দরকার নেই, যে কোনো একটা পজিটিভ মানেই ডায়াবেটিস। আবার কেউ যদি এমন করে যে দিনের যে কোনো সময় সে গ্লুকোজ খেলো না, নাস্তা টাস্তা করলো বিকেলের দিকে, সে কি করলো, মাপলো, তার ব্লাড গ্লুকোজ লেভেল 11.1 মিলিমোল পার লিটারের উপরে হয়েছে এবং সাথে তার ওই 3P'র পলিইউরিয়া, পলিডিপসিয়া, এক্সপ্লেইনড ওয়েট লস, এগুলো যদি থাকে, সেক্ষেত্রে আমরা তাকে বলবো ডায়াবেটিক পেশেন্ট। আর WHO ভেরি রিসেন্টলি, এই মাত্র 8-9 বছর হয়েছে, আরেকটা নতুন তৈরি করছে ক্রাইটেরিয়া, সেটা হলো গ্লাইকেটেড হিমোগ্লোবিন। গ্লাইকেটেড হিমোগ্লোবিন, যে হিমোগ্লোবিনের গায়ে গ্লুকোজ লেগে থাকে, বা হিমোগ্লোবিন A1C, এর মাত্রা যদি 6.5%-এর উপরে হয়, তাহলে আমরা বলবো কি, ডায়াবেটিস মেলাইটাস। তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ ডায়াবেটিসটা শেষ করে নেব। বাই, ভালো থাকবা, গুড বাই।